ছাত্রছাত্রীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের ভূগোল বিষয়ের আজকে একটা গুরুত্বপূর্ণ উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জানিয়ে দেব ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ 3 অথবা 4 নম্বরের আসতে পারার সম্ভাবনাময় সামান্য কিছু প্রশ্ন, একেবারে অধ্যায় ভিত্তিকভাবে অতি গুরুত্বপূর্ণ, অন্তিম মুহূর্তে এসে মুষ্টিমেয় কয়েকটা প্রশ্ন, যেগুলো কিনা তোমাকে তৈরি করতেই হবে। তাই জেনে নাও কোন কোন প্রশ্ন। সময় নষ্ট একেবারেই নয়, সরাসরি চলে যাব প্রশ্নে। প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে চিত্রসহ আর্টেজীয় কূপের গঠন বর্ণনা করো। হ্যাঁ, তোমাদের একেবারে প্রথম অধ্যায় যেটা রয়েছে সিলেবাসে, বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তো এই পোর্শন থেকে যেটা তোমাদেরকে বললাম, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও একবার বলছি, প্রশ্নটা ভালো করে শুনে নাও। চিত্রসহ আর্টেজীয় কূপের গঠন বর্ণনা করো। এটা 3 অথবা 4 নম্বরে আসতে পারে। কেন 3 অথবা 4 নম্বর বলছি, তার কারণ তোমরা জানো তোমাদের মোট যে 7 নম্বরের প্রশ্ন, সেটা কিন্তু রাউন্ড অ্যাবাউট 7 আসে না। সেটা কীরকম আসে, 5-2 আসতে পারে, 4-3 আসতে পারে, এরকমভাবে আসতে পারে। তো সেই জন্যই বললাম এই প্রশ্নটা 3 অথবা 4-এ আসার মতন প্রশ্ন। তো তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা বলবো সেটা কিন্তু ক্ষয়চক্র অধ্যায় থেকে। তাহলে বুঝতেই পারলে একেবারে হাতে গোনা প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্নের কথাই বললাম। এরপরে চলে যাচ্ছি তাহলে দ্বিতীয় অধ্যায়, ক্ষয়চক্র অধ্যায়। এখান থেকে কোন কোন প্রশ্ন তৈরি করবে জেনে নাও। এখানেও মাত্র 2টো প্রশ্নের কথা বলছি। সেটা হচ্ছে পুনর্যৌবন লাভ কিভাবে ঘটে, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের শর্তগুলি কি। তাহলে এই যে প্রথম 2টো অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্নের কথা বলেছি, এই রকমই সামান্য কিছু কিছু প্রশ্ন বলবো বিভিন্ন অধ্যায় থেকে, যেগুলো তোমাকে কিন্তু অন্তিম মুহূর্তে এসে দেখতেই হবে। আর একটা কথা, এর আগে তোমাদের জন্য কিন্তু চ্যানেলে তোমাদের বড় প্রশ্নের সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে। বড় প্রশ্ন মিন্স সেটা 5 অথবা 6 নম্বরে আসতে পারে। আজকে যে প্রশ্নগুলোর কথা বলছি সেগুলো 3 অথবা 4 নম্বরে আসতে পারে। তাছাড়া গুরুত্বপূর্ণ পার্থক্য, একেবারে অধ্যায় ধরে ধরে কোন কোন পার্থক্য কোন অধ্যায় থেকে তোমাকে করতেই হবে, সেই বিষয়ে ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও। চলে যাব পরবর্তী অধ্যায়, অর্থাৎ জল নির্গম প্রণালী। এখান থেকেও কয়েকটা প্রশ্নের কথাই বলছি, একটু দেখে নাও, প্রয়োজনে কিন্তু নোট ডাউন করে নাও। জাফরি রূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে যা জানো লেখো। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখতে হবে এই অধ্যায় থেকে। তারই সঙ্গে সঙ্গে তোমরা দেখবে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কি কি। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এইরকমই আর 2টো মাত্র প্রশ্নের কথা বলবো এই অধ্যায় থেকে। তার মধ্যে একটা হচ্ছে জলনির্গম প্রণালীর সঙ্গে তার নিচস্থ ভূতাত্ত্বিক গঠনের উদাহরণ সহ ব্যাখ্যা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখবে। আর বাকি যে প্রশ্নটা থেকে গেল, এবার সেটা জেনে নাও। সেটা হচ্ছে কোন কোন ভূমিরূপের ওপর সমান্তরাল ও কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে। ব্যাস, এই অধ্যায় থেকে মাত্র 4টে প্রশ্নের কথাই বললাম। চলে যাব নেক্সট অধ্যায়, অর্থাৎ তোমাদের মৃত্তিকা অধ্যায়। মৃত্তিকা অধ্যায় থেকে 3টে প্রশ্নের কথা বলছি, ভালো করে শুনে নাও। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, এটা দেখবে। মৃত্তিকা ক্ষয়ের কারণ, এটা দেখবে। আর তার সঙ্গে সঙ্গে দেখবে মৃত্তিকা উর্বরতা নিয়ন্ত্রক, এইটা সম্পর্কে যা জানো লেখো। তাহলে মাত্র 3টে প্রশ্ন মৃত্তিকা পোর্শন থেকে দেখতে হবে। চলে যাব নেক্সট অধ্যায়, অর্থাৎ তোমাদের যেটা রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল অধ্যায়টা কিন্তু তোমরা জানো একটু বড় অধ্যায়, এবং সেখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, অনেক ধরনের প্রশ্ন হওয়া সম্ভব। তাই সেখানে কিন্তু প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে। যারা বেশি নম্বর পেতে চাইছো, যারা বেশি নম্বর আশা করছো পরীক্ষায়, তাদেরকে বলবো যা যা প্রশ্ন আজকে বলছি তার উপরে নতুন করে সাজেশন করার চেষ্টা করবে না। আর যাদের মাঝারি রকমের প্রস্তুতি রয়েছে, তারা যেগুলো তৈরি করে রেখেছো এখনো পর্যন্ত, সেগুলোই ভালো করে দেখে যাবে। এখন জেনে নাও বায়ুমণ্ডল অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন করে নেবে। প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব। এটা অবশ্যই অবশ্যই দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে বিশ্ব উষ্ণায়নের ফলাফল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা তোমাকে দেখতেই হবে, সেটা হচ্ছে জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য বর্ণনা করো। তারই সঙ্গে দেখবে ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব লেখো। আরো যে কয়েকটা এই অংশ থেকে তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, এটা দেখবে। জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য, এটা দেখবে। জলজ উদ্ভিদের শ্রেণী বিভাগ, এটা। আর হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায়।
এই যে প্রশ্নগুলোর কথা বললাম এগুলো তো তোমরা দেখছোই, তারই সঙ্গে সঙ্গে অবশ্যই একটু চোখ বুলিয়ে রাখতে হবে। আর দুটো প্রশ্নের কথা বলবো, সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের ভিত্তিতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ। এটা কিন্তু অনেক সময় এসে থাকে, এইবারেও আসার সম্ভাবনা রয়েছে, সুতরাং এই প্রশ্নটাও তোমাকে দেখতে হবে। আর একটা প্রশ্ন যেটা মূলত তোমাদের পার্থক্যের ক্ষেত্রে বলেছিলাম, এখানে আমি বৈশিষ্ট্য আকারে বলছি, তো যে কোনো একটা করলেই তোমরা অন্যটা পারবে। বৈশিষ্ট্য করলে সেখান থেকে পার্থক্য পারবে, পার্থক্য করলে বৈশিষ্ট্য লিখতে পারবে। প্রশ্নটা কি জেনে নাও, সেটা হচ্ছে জলজ অথবা জাঙ্গল অথবা লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য যদি করো সেখান থেকে দুটোর মধ্যে পার্থক্য দিলে পারবে, পার্থক্য যদি করো তাহলে সেখান থেকে বৈশিষ্ট্য দিলে অবশ্যই পারা উচিত। এই যে প্রশ্ন কয়েকটা বললাম, এইগুলো বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমাকে দেখতেই হচ্ছে। চলে যাব নেক্সট অংশ, অর্থাৎ জীব বৈচিত্র্য। একেবারে হাতে গোনা প্রশ্ন, প্রশ্নটা জেনে নাও। জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারই সঙ্গে সঙ্গে দেখবে ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় কেন, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, তাই ওটা আরো গুরুত্ব দিয়ে তোমাকে দেখতে হবে। নেক্সট যেটা বলবো জীব বৈচিত্র্য থেকে, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সম্পর্কে যা জানো লেখো। এখান থেকে হয়তো তোমার এসএকিউ টাইপের প্রশ্ন এসে যেতে পারে যে কোনো একটা, তাই তুমি এইভাবেই 3 নম্বরের মতন করেই তৈরি করবে। সেখান থেকে যদি এসএকিউ আসে তাহলেও তুমি লিখতে পারবে। আর শেষ প্রশ্ন এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। ব্যাস, এই অধ্যায়ের মাত্র এই কয়েকটা প্রশ্নই ভালো করে তৈরি করে নাও। প্রাকৃতিক ভূগোলের সর্বশেষ অধ্যায় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এখান থেকেও হাতে গোনা প্রশ্ন বলছি, প্রশ্নগুলো শুনে নাও। বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন, এটা একটা গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে একটু দেখে রাখবে দুর্যোগের শ্রেণী বিভাগ, আর দেখবে বিপর্যয় ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। তার সঙ্গে দেখবে বায়ুমণ্ডলীয় বিপর্যয়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্যাস, এই মুষ্টিমেয় কিছু প্রশ্ন, এগুলো তোমরা দেখে রাখছো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় থেকে। ব্যাস হয়ে গেল। চলে যাব আমরা নেক্সট অধ্যায়, অর্থাৎ কৃষি অধ্যায়। তবে কৃষি অধ্যায় যাওয়ার আগে বলি, চ্যানেলে প্রথম যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অবশ্যই অল করে দেবে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তবেই তুমি পেতে পারবে। চলে যাব কৃষি পোর্শনে। কৃষি পোর্শনে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাকে দেখতেই হচ্ছে, করতেই হচ্ছে, সেটা হচ্ছে সবুজ বিপ্লবের প্রভাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তারই মতো গুরুত্বপূর্ণ নীল বিপ্লবের সুফল কুফল বর্ণনা করো। এই দুটো প্রশ্ন অতি অবশ্যই খুব ভালো করে দেখবে। আর তারই সঙ্গে সঙ্গে দেখবে ভারতে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির সম্ভাবনা সম্পর্কে লেখো। আর একটা কি আছে না, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির উন্নতির কারণ বর্ণনা করো। দুটো বাজার কেন্দ্রিকের কথা বললাম, একটা ভূমধ্যসাগরীয় অঞ্চল যেটা অলরেডি উন্নতি করে ফেলেছে, তার কি কারণ সেটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। আর একটা হচ্ছে ভারতে তার কি সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে জানতে চাওয়া হলো। নেক্সট যে প্রশ্নটা দেখতে হবে সেটা হচ্ছে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সমস্যাগুলি সম্পর্কে লেখো। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কি কি সমস্যা সেগুলো তুলে দিলেই হবে। এটা মূলত 3-এর মতোই তৈরি করবে। নেক্সট প্রশ্ন, ভারতে শ্বেত বিপ্লবের ফলাফল বর্ণনা করো। তারপরে যেটা দেখবে শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি। আর একটা দেখতে হবে ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলা হয় কেন। কৃষি অধ্যায়ের প্রশ্ন শুনে হয়তো তোমার মনে হচ্ছে অনেক প্রশ্ন, কিন্তু কৃষি পোর্শনটা অনেকটাই বড়, কৃষি শিল্প এই দুটোই অনেক বড়, তাই এখান থেকে প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে। এরপরের প্রশ্ন, ভারতের ডাল ও সয়াবিন উৎপাদনকারী রাজ্যের নামগুলি লেখো। ব্যাস, কৃষি থেকে এই মোট প্রশ্ন যেগুলো তোমাকে দেখতে হচ্ছে। এর মাঝখানে বলি, আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। জেনে নাও শিল্প থেকে কোন কোন প্রশ্ন করতে হবে। শিল্প থেকেও বললাম এই প্রশ্নের সংখ্যাটা মনে হবে একটু বেশি, কিন্তু এগুলো তোমাকে দেখতেই হবে। সেটা হচ্ছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি সম্পর্কে লেখো। নেক্সট হচ্ছে মালয়েশিয়ার রাবার শিল্পের উন্নতির কারণগুলি লেখো। তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। ভারতে রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো। বাংলাদেশে পাট শিল্পের সমস্যা ও সমাধান সম্পর্কে যা জানো লেখো। আর নেক্সট যে প্রশ্নটা বলছি এটা অবশ্যই ভালো করে দেখবে, সেটা হচ্ছে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। আর একটাই প্রশ্ন এখান থেকে বলবো, সেটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য সম্পর্কে জানো লেখো, বা বলতে পারে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য লেখো।
এই কৃষি থেকে হাতে গোনা আর দু একটা প্রশ্নের কথাই বলবো। হয়তো বললাম যে প্রশ্নের সংখ্যা তোমার বেশি মনে হতে পারে, কিন্তু এগুলো তোমাকে দেখতেই হবে যদি তুমি বেশি ফলাফল আশা করে থাকো, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট আশা করে থাকো। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো। তারপরে ভারতের দুগ্ধ শিল্পে অনুন্নতির কারণ বর্ণনা করো। একটা বললাম উন্নতির কারণ মোটর গাড়ি শিল্পে, আর দুগ্ধ শিল্পে অনুন্নতির কারণ বর্ণনা করো। নেক্সট যে প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট, অতীব গুরুত্বপূর্ণই বলা যায়, সেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন। ব্যাস, এই প্রশ্নগুলো শিল্প থেকে তোমাকে দেখতেই হচ্ছে। তাহলে এই অধ্যায়ের পরবর্তী যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে জনসংখ্যা ও জনবসতি। আমরা এখন চলে যাব সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে জানার জন্য। আশা করছি তোমরা প্রশ্নগুলো নিশ্চয়ই নোট ডাউন করছো, আর কোনগুলো তোমার তৈরি হয়ে গেছে সেগুলো তবেই কিন্তু তুমি রিমার্ক দিতে পারবে, তাহলে তোমার কাছে একটা স্পষ্ট চিত্র ফুটে উঠবে। তাই অবশ্যই নোট ডাউন করে নাও প্রশ্নগুলো, এবং কোনগুলো রেডি হয়ে গেছে সেগুলো আলাদা আলাদাভাবে মার্কিং করো। চলো এখন জেনে নাও জনসংখ্যা ও জনবসতি অধ্যায়ের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। সেকেন্ড প্রশ্ন, জনসংখ্যা পিরামিডের গুরুত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখতে হবে। নেক্সট প্রশ্ন, কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ জনবসতি শ্রেণীবিভাগ করো। এটা 4 নম্বরের মতো প্রশ্ন। নেক্সট হচ্ছে ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। তারপরে প্রশ্ন অবশ্যই দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে। চ্যানেলে এই প্রশ্নের উত্তরও করে দেওয়া আছে, দেখে নিও। প্রশ্নটা হচ্ছে ভারতে নগরায়নের সমস্যা, এটা সম্পর্কে একটু দেখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর তার সঙ্গে দেখবে বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব। ব্যাস, এই অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই তোমরা দেখো। আর একেবারে শেষ অংশে আমরা কিন্তু চলে এসেছি, যেখানে তোমাদের রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন নামক অধ্যায়। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে বলি, তোমাদের প্রত্যেকের যার যেমন প্রস্তুতি রয়েছে সেই অনুযায়ী কিন্তু রিভিশনটা চালিয়ে যাও। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি মার্ক করছো ঠিকই, এর মধ্যে যেগুলো তোমার এখনো পর্যন্ত রেডি নেই সেগুলো নতুন করে তৈরি করতে যাবে না। যাদের রেডি হয়ে আছে এই প্রশ্নগুলোর ওপর গুরুত্ব বেশি করে দাও। সাজেশন কখনোই 100% কার্যকরী এটা কেউ বলতে পারে না, আমিও বলতে পারছি না। ভীষণ গুরুত্বপূর্ণ, সম্ভাবনাময়, এইটুকুই বলতে পারি। অনেকভাবে বিগত বছরের প্রশ্নগুলো দেখে, টেস্ট পেপার ফলো করে, টেস্টের প্রশ্নগুলো ঘাটাঘাটির পর তবেই কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমি এনেছি। সুতরাং সম্ভাবনা নিরিখেই বেছে নিয়ে এসেছি, কিন্তু আমি কখনোই তোমাদের বলতে পারেন না যে 100% গ্যারান্টি দিয়ে বলছি পড়বে। সুতরাং প্রশ্নগুলো দেখো, তোমরা আরও যে প্রশ্নগুলো রেডি করে রেখেছো সেগুলো দেখে রেখো। চলে যাব একেবারে শেষ অংশে। অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে একেবারে হাতে গোনা মাত্র 3টে প্রশ্নের কথা বলবো, এই প্রশ্নগুলো একটু দেখে নাও। সেটা হচ্ছে পরিকল্পনামূলক অঞ্চল অথবা ক্রিয়ামূলক অঞ্চলের বৈশিষ্ট্য। দুটো আলাদা আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে, তোমরা এটা একটু দেখে রাখবে। আবার বলছি, পরিকল্পনামূলক অঞ্চল অথবা ক্রিয়ামূলক অঞ্চলের বৈশিষ্ট্য। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে হলদিয়া বন্দরের সমস্যা। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা যদি এসে থাকে তাহলে তুমি কিভাবে লিখবে, আগে হলদিয়া বন্দরের অবস্থানটা সম্পর্কে একটু লিখে দেবে, কোথায় অবস্থিত, তারপরে সেখানে বর্তমানে ঠিক কি কি সমস্যা তৈরি হয়েছে, কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে হলদিয়া বন্দর, সেগুলো পরপর পয়েন্ট আকারে লিখে দেবে। তাহলে তোমার উত্তর কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষক বাধ্য থাকবেন সম্পূর্ণ নম্বর দিতে। লাস্ট প্রশ্নে চলে এসেছি আমরা, উপস্থাপনার একদম শেষ অংশে চলে এসেছি। শেষ অংশে যাওয়ার আগে বলি, তোমাদের প্রত্যেকের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে হোক। এই শেষ মুহূর্তে এসে সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। চ্যানেলের এবং আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা, শুভকামনা সবকিছুই রইল। প্রত্যেকের পরীক্ষা অনেক ভালো হোক, একটা ভালো রেজাল্ট যেন সবাই করতে পারো। এখন জেনে নাও শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হচ্ছে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এলে তোমরা কিভাবে লিখবে, প্রথমে লিখবে হলদিয়া বন্দর সম্পর্কে একটু লিখে দেবে, তারপর কলকাতা বন্দর সম্পর্কে একটু লিখে দেবে। তারপরে যেটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে যে কিভাবে হলদিয়া বন্দর পরিপূরক হয়ে উঠলো কলকাতা বন্দরের, সেটা সম্পর্কে একটু লিখে দিতে হবে। এইভাবেই যদি লিখতে পারো তাহলে তোমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে।